বাংলার ইতিহাসে নেমে এলো এক বিশাল বজ্রপাত। 2010 সালের পর থেকে যেসব মুসলিম সম্প্রদায়কে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল সবকিছুই বাতিল করে দিল হাইকোর্ট। রায়দানে কেঁপে উঠল রাজ্য রাজনীতি। মমতা সরকারের ভিত্তিতে পড়ল বড়সড় ধাক্কা। অন্যদিকে আবার করোনার ছোবল রাজ্যের। হঠাৎ করে করোনা সংক্রমণের হাহাকার। চিকিৎসকরা চাইছেন অবিলম্বে গাইডলাইন জারি করা হোক, না হলে হতে পারে ভয়ঙ্কর বিপর্যয়। আর এইদিকে পাকিস্তান, ওরা এখন পাগলা কুকুর লালন করছে নিজের ঘরে। টোকিওর আন্তর্জাতিক মঞ্চে ইসলামাবাদের মুখোশ খুলে দিলেন অভিষেক। সোজা আঙুল তুললেন পাকিস্তানের জঙ্গি আশ্রয় নিয়ে। ঠিক এই সময়েই ভয়াবহ হুঁশিয়ারি দিলেন বিদেশ মন্ত্রী জয়শঙ্কর। যে কোনো মুহূর্তে পাকিস্তান আক্রমণ করতে পারে, আর তাই কাশ্মীর জম্মুতে চলছে বিশাল সামরিক অভিযানের প্রস্তুতি। সেনাবাহিনী তৈরি। শেষ খবরটা বাংলাদেশ নিয়ে। চরম সিগন্যাল দিলেন প্রধানমন্ত্রী মোদী। এবার বাংলাদেশকে ফুটে ফেলতে চলেছে ভারত। চালু হচ্ছে এক ঐতিহাসিক কূটনৈতিক স্ট্র্যাটেজি, যা বদলে দিতে পারে ভারত বাংলাদেশ সম্পর্কের মানচিত্র। এই সব কিছু জানলে আপনি শিউরে উঠবেন। তাই এখনই লাইক করুন ভিডিওটা, শেয়ার করুন সকল দেশপ্রেমিকের সাথে। আর এমন ভয়ঙ্কর আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। প্রশ্ন আপনার জন্য, আপনার কি মনে হয় আদালতের রায় রাজনৈতিকভাবে মমতা সরকারের পায়ের নিচে থেকে মাটি কেড়ে নেবে? কমেন্টে লিখে জানান আপনার মতামত। তো দেখুন, আজকের প্রথম খবর উঠে আসছে 2010 সালের পর ইস্যু হওয়া বাংলার সব ওবিসি সার্টিফিকেট বাতিল রায় দিল কোর্ট। তো এক রায়ের মাধ্যমে রাজ্যের হাজার হাজার মানুষের জীবন যেন আচমকা থমকে গিয়েছে। হ্যাঁ, গতকাল কলকাতা হাইকোর্টে এমন এক রায় দিয়েছে যা রাজ্যের সামাজিক এবং রাজনৈতিক পরিকাঠামোতে বিরাট পরিবর্তন আনতে চলেছে। এই দিন হাইকোর্টের রায়ে স্পষ্ট বলা হয়েছে যে 2010 সালের পর রাজ্য সরকার যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু করেছে তার কোনোভাবেই বৈধভাবে গণ্য করা হবে না। আর সংখ্যাটিও একেবারে কম নয়, প্রায় 5 লক্ষ মানুষ এই তালিকায় পড়ছে। আসলে সবকিছুর মূলে রয়েছে এক জনস্বার্থ মামলা। প্রশ্ন উঠেছিল 2010 সালের পর যে সমস্ত সম্প্রদায়কে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে তারা কি আদৌ সংবিধান সম্মত। আর হাইকোর্ট বলেছে এই তালিকায় যথেষ্ট সচেতনতার অভাব ছিল। অনেক সম্প্রদায়কে শুধুমাত্র রাজনৈতিক সুবিধা দেওয়ার জন্য ওবিসি তালিকায় নেওয়া হয়েছিল। এমনকি এই তালিকায় বেশ কিছু সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় গোষ্ঠীরাও যুক্ত হয়ে পড়ে, যা সংবিধানের মূল আদর্শের বিরুদ্ধে। আর এর ফলে 2010 থেকে 2012 সালের মধ্যে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 42টি নতুন শ্রেণীকে ওবিসি ঘোষণা করা হয়েছিল। আর সেই সিদ্ধান্ত এখন পুরো বাতিল হয়ে গিয়েছে। এই রায়ের প্রভাব সরাসরি গিয়ে পড়ছে সাধারণ মানুষের ওপরে, যারা ওবিসি সার্টিফিকেট ব্যবহার করে চাকরি এবং শিক্ষার সুবিধা নিয়েছেন বা নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে যারা ইতিমধ্যেই সরকারি চাকরি বা উচ্চশিক্ষার সুযোগ পেয়ে গিয়েছেন তাদের ওপরে এই রায়ের কোনো রকম প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে। তবে ভবিষ্যতে ওই সার্টিফিকেট হয়তো আর ব্যবহার করা যাবে না। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। রাজ্যে ফের করোনা আক্রান্তের হদিস। এখন থেকেই গাইডলাইন বাঁধা হোক চাইছেন চিকিৎসকরা। তো দেশ জুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা। কেরলে চলতি মাসে আক্রান্ত হয়েছেন 182 জন। এই মরশুমে প্রথম মৃত্যু দেখেছে এই রাজ্য। কোভিড-19 আক্রান্ত হয়ে মারা গেছেন 2 জন। এবার বাংলাতেও 3 জন করোনা আক্রান্তের হদিস মিলেছে, যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে রাজ্যে। দেশ জুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। কেরলে চলতি মাসে আক্রান্ত হয়েছেন 182 জন। এই মরশুমে প্রথম মৃত্যু দেখেছে এই রাজ্য। কোভিড-19 আক্রান্ত হয়ে মারা গেছেন 2 জন। এবার বাংলাতেও 3 করোনা আক্রান্তের হদিস মিলেছে, যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে রাজ্যে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা 257। অন্ধ্রপ্রদেশ সরকার ইতিমধ্যেই সতর্কতামূলক গাইডলাইন জারি করেছে। বিকেল পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতালে কোভিড-19 ভাইরাস আক্রান্ত 23 জনের সন্ধান পাওয়া গিয়েছে। করোনা আক্রান্তের চিকিৎসার জন্য পর্যাপ্ত বেডের ব্যবস্থা, ওষুধ এবং অক্সিজেন সিলিন্ডারের যোগান স্বাভাবিক রাখতে বলা হয়েছে দিল্লি সরকারের তরফেও। এই আবহে পশ্চিমবঙ্গের মগরাহাটে 2 জন কোভিড আক্রান্তের হদিস মিলেছে, যাদের একজন বছর 20 মহিলা এবং একজন কিশোর। জানা গিয়েছে হাসপাতালে শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে আসেন 2 জন। আরটিপিসিআর করে জানা যায় 2 জনেই কোভিড পজিটিভ। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, চলতি মাসের গোড়ায় আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে এক মহিলা শ্বাসকষ্ট এবং অন্যান্য সমস্যা নিয়ে ভর্তি হন। পরীক্ষায় জানা যায় তিনি কোভিডে আক্রান্ত। আইসোলেশনে 1 সপ্তাহ রেখে ওই করোনা আক্রান্তকে ছেড়ে দেওয়া হয়। চিকিৎসকেরা মনে করছেন বর্তমান পরিস্থিতিতে পরীক্ষার সংখ্যা বাড়ানো জরুরি, সেই সঙ্গে নির্দিষ্ট করোনা গাইডলাইন বেঁধে দেওয়া দরকার। উদ্বেগজনক না হলেও সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। সব শেষ, এবার বাংলাদেশকে ছুঁড়ে ফেলতে বড় অ্যাকশন ভারতের। চরম সিদ্ধান্ত নিলেন মোদী। তো অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানকে জবাব দেওয়ার পরেই বাংলাদেশের বিরুদ্ধেও এইরকম কিছু একটা কড়া পদক্ষেপ নেওয়া উচিত।
এমনটাই আওয়াজ উঠেছিল গোটা ভারতের পক্ষ থেকে। তবে বাংলাদেশের মতো ছোট দেশের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়ে ছুঁচো মেরে হাত বন্ধ করার মতো পরিস্থিতি আসেনি বলেই জানিয়ে দিয়েছিলেন ভারত সরকারের ঘনিষ্ঠ মহল। তবে এবার সেই বাংলাদেশের বিরুদ্ধে যে পদক্ষেপ নিতে চলেছে নরেন্দ্র মোদী এবং তার সরকার, তাতে কার্যত নাকানি চোবানি খাবে সেই বাংলাদেশ। জানা গিয়েছে বর্তমানে প্রায় 2,500-এর বেশি বাংলাদেশি ভারতে অবৈধভাবে বসবাস করছে। আর এইবার তাদের নিয়েই কড়া প্রতিক্রিয়া দিল ভারতের বিদেশ মন্ত্রক, যেখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে বিদেশিরা যেভাবে এই দেশে অবৈধভাবে বাস করছেন, তাতে এবার তাদের বিরুদ্ধে আইন মেনে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। এমনকি যে সমস্ত বাংলাদেশিরা এই দেশে রয়েছেন তাদেরকেও ফেরত পাঠানোর কাজ শুরু হবে। বলা বাহুল্য, সম্প্রতি 109 জন বাংলাদেশি নাগরিককে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশের বিভিন্ন রাজ্য থেকে বহু বাংলাদেশকে ধরে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর কাজ শুরু করে দিয়েছে ভারত। এই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, বিদেশিরা অবৈধভাবে এদেশে বাস করছেন, সেটা বাংলাদেশি হন বা অন্য দেশের নাগরিক, আইন মেনেই পদক্ষেপ করা হবে। তাদের বহিষ্কার করা হবে। তাদের কাছে বাংলাদেশিদের যে তালিকা রয়েছে তাদের ফেরত পাঠানো হবে। 2020 সাল থেকে ওই অভিবাসীদের যাচাই প্রক্রিয়া বাকি রয়ে গিয়েছে। এদের অনেকেই এই দেশে জেল খাটিয়েছেন, কিন্তু 5 বছর কেটে গিয়েছে। তাই এবার বাংলাদেশ প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে যাতে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা যায়। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের মুখাপেক্ষী হয়ে থাকাই বাংলাদেশের চিরাচরিত অভ্যাস। আর সেই বাংলাদেশ ভারতের বিরুদ্ধে চক্রান্ত করলেও এবার ভারত তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করলো। ঘুর পথে ভারতের মাটিতে থাকা খাওয়া অবৈধ বাংলাদেশিদের এবার তাদের দেশে ফেরত পাঠানোর কাজ শুরু করে দিল নরেন্দ্র মোদীর সরকার। আর ভারত সরকারের এই পদক্ষেপে রীতিমতো নাস্তানুবোধ হতে হবে বাংলাদেশকে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবরে বেরিয়ে আসছে, যে কোনো সময় পাকিস্তানে হামলা হতে পারে। জম্মু এবং কাশ্মীরে বড় অভিযান চলছে বলে ইঙ্গিত দিলেন জয়শঙ্কর। তো পেহেলগামে পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করার পর সন্ত্রাসবাদী এবং তাদের প্রভুদের বিরুদ্ধে শুরু হওয়া অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। ডাচ সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট ভাষায় বলেছেন যে পেহেলগাঁও হামলার পর শুরু হওয়া অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, এই প্রচারণা চলমান রয়েছে। তিনি বলেন, যদি পাকিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসীরা আবারও সন্ত্রাসী হামলা চালায় তাহলে ভারত পাল্টা জবাব দেবে এবং সন্ত্রাসীদের লক্ষ্য করে আক্রমণ করবে। জয়শঙ্কর আরও স্পষ্ট করে বলেছেন, কয়েকদিন আগে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি পাওয়া অসীম মুনিরের সেনাবাহিনীর সন্ত্রাসীদের সাথে সরাসরি যোগসূত্র রয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী সন্ত্রাসবাদে ডুবে আছে, এই দুটিকে আলাদা করা যাবে না। আপনাদের জানিয়ে রাখি যে বিদেশমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলাটি আসিম মুনিরের উগ্র মনোভাবের কারণেই হয়েছিল। ডাচ মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এস জয়শঙ্কর বলেন, ভারত 1948 সাল থেকে জম্মু এবং কাশ্মীরে অস্থিরতা তৈরিকারী পাকিস্তানি সেনাবাহিনীর সাথে লড়াই করছে। যখন উপজাতীয় লুটপাটের আড়ালে পাকিস্তানি সেনারা এই অঞ্চলে প্রবেশ করেছিল, পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের দ্বারা একটি উগ্র ধর্মীয় এজেন্ডাও বাস্তবায়িত হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে 22 এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার পর 7ই মে ভারত অপারেশন সিন্দুর শুরু করে। এরাও তাই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এবং পাকিস্তানের বিভিন্ন অংশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করা হয়েছিল। 9টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয়েছে। একই সময়ে পাকিস্তানের 11টি বিমান ঘাঁটিও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, সন্ত্রাসের পাগলা কুকুর লালন করছে পাকিস্তান। টোকিওতে ইসলামাবাদের মুখোশ খুললেন অভিষেক। তো সন্ত্রাস পাগলা কুকুর আর পাকিস্তান তার লালন পালন করছে, এই ভাষাতেই টোকিওতে ইসলামাবাদের মুখোশ খুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তান দ্বিচারিতা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে 7টি সর্বদলীয় প্রতিনিধি দল তৈরি করেছে কেন্দ্র। বিশ্বের মোট 33টি দেশে যাবে এই প্রতিনিধি দলগুলি। ইতিমধ্যেই রাশিয়া, জাপানে পৌঁছে গিয়েছেন দিল্লির দূতেরা, আর সেখানে তারা সোচ্চার হলেন পাকিস্তানের কুৎসিত চক্রান্ত নিয়ে। অভিষেক বলেন, ভারত কখনো মাথা নত করবে না। আমরা এখানে এই বার্তাই পৌঁছে দিতে এসেছি, আমরা মোটেও ভীত নয়। আমি বিরোধী রাজনৈতিক দলের নেতা, পাকিস্তানকে যে ভাষায় বোঝে সেই ভাষাতেই শিক্ষা দেওয়া প্রয়োজন। যদি সন্ত্রাস পাগলা কুকুর হয় তবে পাকিস্তান তাকে লালন পালন করছে। বিশ্বের সকলকে একজোট হয়ে ওই লালন পালনকারীকে প্রতিরোধ করতে হবে, নইলে ওই লালন পালনকারী আরও পাগলা কুকুরের জন্ম দেবে। ভারত দায়বদ্ধ তাকে শিক্ষা দিতে। ভারত কিভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো সেই বার্তা পাকিস্তানের কাছে পৌঁছে দিতে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগানোর আর্জি জানিয়েছেন তৃণমূল সাংসদ। তাহলে বন্ধুরা, এই মুহূর্তে দেশের ভেতর এবং বাইরে চলছে দ্বিমুখী যুদ্ধ। একদিকে আদালতের রায় রাজ্য রাজনীতিতে চূড়ান্ত টালমাটাল, অন্যদিকে দেশের সীমান্তে যুদ্ধের দামামা। পাকিস্তানকে জবাব দিতে ভারতের প্রস্তুতি চূড়ান্ত। আবার বাংলাদেশ নিয়েও কেন্দ্রের নতুন স্ট্র্যাটেজি এই উপমহাদেশের ভূ রাজনীতি পাল্টে দিতে পারে। বন্ধুরা, সত্য জানার সাহস সবার থাকে না, কিন্তু আপনি যদি সত্যের পক্ষে থাকেন তাহলে আপনি আমাদের সাথেই আছেন। এই ভিডিওটা লাইক করে শেয়ার করুন সমস্ত দেশপ্রেমিক বন্ধুদের কাছে। কমেন্ট করে জানিয়ে দিন পাকিস্তানের বিরুদ্ধে আপনার কি মতামত। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময়। নতুন আপডেট, নতুন সত্য, নতুন আগুন নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।